নমস্কার। আনন্দম টেলিভিশন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়। বন্ধুরা, আমরা বিভিন্ন দিন বিভিন্ন রকমের অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আসছি, কিন্তু একটা বিষয় যেটা নিয়ে এই মুহূর্তে গোটা পৃথিবীতে, বিশেষ করে ভারতবর্ষের অভ্যন্তরে আলোচনাটা ক্রমশ ব্যাপ্তি পাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ডিপ স্টেট। অর্থাৎ একটা রাষ্ট্র চলছে, তার ভেতরে আরেকটা প্যারালাল সিস্টেম অফ রাষ্ট্র চলছে। ব্যাপারটা যে ঠিক কি, নামটা আমরা শুনেছি কিন্তু ভালো করে জানি না। আজকে সেইটা ভালো করে বোঝার জন্য, জানার জন্য সুব্রত সাহারায়কে নিয়ে এসেছি স্টুডিওতে। স্বাগতম সুব্রত। নমস্কার সুপ্রিয় বাবু। নমস্কার। আপনার দর্শক আমার নমস্কার। সুব্রত দীর্ঘদিন ধরেই এই বিষয়টা নিয়ে চর্চা করছে, গবেষণা করছে, লেখালেখি করছে, অনেককে সচেতন করার চেষ্টা করছে। তো আমার মনে হলো যে সুব্রতকে একবার আনন্দম টিভিতে নিয়ে এসে ব্যাপারটা বুঝে নি। আমার প্রথম প্রশ্ন, সুব্রত, প্রশ্ন ঠিক না, এটা অনেকেরই জিজ্ঞাস্য, এই যে ডিপ স্টেট ডিপ স্টেট ডিপ স্টেট শুনতে পাই, ব্যাপারটা কি? সুপ্রিয় বাবু, ডিপ স্টেট বিষয়টা তো প্রথম থেকেই আছে, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই আছে, কিন্তু আমরা কেউ জানতাম না। আমরা সাধারণ মানুষ যারা, আমাদের ধরা ছোঁয়ার বাইরে ছিল এই বিষয়টা, বোঝা জানা। তো ডিপ স্টেট অ্যাকচুয়ালি এখন আলোচনায় আসছে এই কারণে, কারণ ডিপ স্টেটটাকে মেইন স্ট্রিমে যে এনেছে যে শব্দটাকে, সেটা হলো ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পই প্রথম ডিপ স্টেট তার সরকারকে, ডোনাল্ড ট্রাম্প যখন আসে সরকারে, তখন ক্ষমতায় আসে রিপাবলিক লাস্ট এর সাথে, তখন ডোনাল্ড ট্রাম্প প্রথম অভিযোগ করে যে আমার সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং কে করছে? আমারই দেশের আমেরিকান ডিপ স্টেট। এই প্রথম একটা শব্দ মেইন স্ট্রিমে আসলো, মানে জনগণের কাছে সে প্রকাশ্যে বললো কথাটা। তারপর থেকে ডিপ স্টেট নিয়ে আলোচনা, লোকের মুখে আলোচনা, বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত ডিপ স্টেট ব্যাপারটা নিয়ে কোনো মেইন স্ট্রিম মিডিয়া খবর করেনি বা করছে না। কোনো খবরের কাগজ, মেইন স্ট্রিম মিডিয়া যারা, অধিকাংশই মেইন স্ট্রিম মিডিয়াই তো মোটামুটি ডিপ স্টেটের নিয়ন্ত্রণেই তো তারা চলে। হ্যাঁ, এক্স্যাক্টলি। যে কারণে তারা কেন নিজেদের বিরুদ্ধে খবর করবে, এই প্রত্যাশাটা সুব্রতবাবু আপনি তো এটা করতে পারেন না। একদম। এটাই যদি সিস্টেম হয়ে থাকে, যে অভিযোগটা ডোনাল্ড ট্রাম্প করেছেন যে ডিপ স্টেট ইজ সাচ এ থিং যেটা কিনা তার সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করছে, ঠিক একই ছবি সম্ভবত আমার দেশেও আমি দেখতে পাচ্ছি। আমি কি ভুল বললাম? না না না, এক্স্যাক্টলি, আপনি ঠিকই বলছেন। ডোনাল্ড ট্রাম্প যখন বলছেন, পরিষ্কার বলছেন, যেটা আপনি উল্লেখ করলেন, যে তার সরকার ফেলে দেওয়ার চেষ্টা চলছে, ঠিক সেরকম ভাবেই পৃথিবীর যেখানেই জাতীয়তাবাদী সরকার কার্যকরী ভূমিকায় রয়েছে, সেখানেই দেখা যাচ্ছে যে ডিপ স্টেট কোনো না কোনো ভাবে তাদেরকে বিরক্ত করার চেষ্টা করছে, এবং সেটা গ্লোবালি করছে। ভুল বললাম কি? না, একদম ঠিক। এর যুক্তিগুলো একটু যদি ব্যাখ্যা করেন। দেখুন, ডোনাল্ড ট্রাম্পের সরকার যখন ইলেকশনে যাবে, তার আগের মোমেন্টে মনে আছে বিশ্বব্যাপী একটা আন্দোলন হচ্ছে ওদের আমেরিকাতে, যেমন সারা পৃথিবী ওটাকে করছিল ব্ল্যাক লাইভস ম্যাটার। তখনই ওটাকে ডোনাল্ড ট্রাম্প বুঝতে পেরেছিল, এবং সে তখন পরিষ্কার বলেছিল যে আমার সরকারকে ফেলে দেওয়া চক্রান্ত করা হচ্ছে এই ব্ল্যাক লাইভস ম্যাটার নামে একটা তথাকথিত আন্দোলনের নাম দিয়ে। এর পেছনে ডিপ স্টেট আছে, তারপরে এটা আলোচনাটা আসে। তো হোয়াট ইজ ডিপ স্টেট? ডিপ স্টেট কি? সো ডিপ স্টেট ইজ নাথিং বাট আনঅফিশিয়াল স্টেট উইদিন আ স্টেট। একটা সরকার পরিচালিত রাষ্ট্রের মধ্যে আরেকটা লুকোনো রাষ্ট্র ব্যবস্থা, যেটা প্যারালালি চলছে, চালাচ্ছে অন্য কেউ। তো এই ডিপ স্টেটের মধ্যে যে ব্যাপারটা আছে, তো মানে এটা নির্ভর, মানে এই ডিপ স্টেটে যারা আছে, মানে যারা ডিপ স্টেটের মাথা, এরা কোনো কিছুর উপর নির্ভরশীল না। মানে কোন সরকার আসলো, কোন সরকার গেল, তাদের কিছু যায় আসে না। আচ্ছা, এরা ভোটের রাজনীতির সঙ্গে মানে সরাসরি যুক্ত নয়। আচ্ছা, এরা পাবলিকের কাছে দায়বদ্ধও নয়, যেহেতু ভোটের রাজনীতি করে এরা নিজেরা ক্ষমতা আসে না, সরকারে আসে না, তো পাবলিকের কাছে দায়বদ্ধতা নেই। স্বাভাবিক। তো এরা বেসিক্যালি এরা অ্যাকচুয়ালি কিং মেকার। কে রাজা হবে, কে এই বিভিন্ন দেশের প্রধান হবে, কে বিশ্ব ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করবে, কাদের দ্বারা বিশ্ব কন্ট্রোল হবে, এরা সেটা ঠিক করে। এই কতগুলো
এটা কি মাথা কোনো একটা বিশেষ কোনো স্ট্রাকচারে বাঁধা? হ্যাঁ, দেখুন, পাকিস্তানের ডিপ স্টেট আছে, আচ্ছা, ভারতেও ডিপ স্টেট কাজ করে, পৃথিবীর বিভিন্ন বড় বড় এক দেশ যারা মোটামুটি কিছু প্রভাব রাখে বিশ্বের বুকে, যেমনই প্রভাব, খারাপ প্রভাব ভালো প্রভাব যেমনই হোক, প্রতিটা রাষ্ট্রের তাদের ডিপ স্টেট আছে। হুম, পাকিস্তানের ডিপ স্টেটটা খুব বোঝা খুব সহজ, ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। পাকিস্তান আর্মি অ্যান্ড আইএসআই, এটা পাকিস্তানের ডিপ স্টেট। হুম। এরাই নিয়ন্ত্রণ করে পাকিস্তানে কোন কে সরকারে আসবে, আসবে, কতদিন চলবে, কতদিন চলবে না, ঠিক ঠিক। থাকবে না থাকবে, এই পাকিস্তান আর্মি আর আইএসআই ঠিক করে। হুম। খুব ইজি বোঝা। ভারতের ক্ষেত্রে Border- সেটা খুবই জটিল। ভারতের ক্ষেত্রে প্রচন্ড জটিল, সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভবই না যে আমাদের পেছনে ডিপ স্টেট কাজ করছে। এই ডিপ স্টেটের চিন্তা ভাবনাতেই সরকার আসবে, সরকার যাবে, বা সরকারকে বিপদে পড়তে হবে, সরকারকে আন্দোলন ফেস করতে হবে, সরকারকে নানা রকম সমস্যা ফেস করতে হবে, অনেক কিছু হতে হবে। যদি তারা ডিপ স্টেটের কথা শুনে না চলে, ডিপ স্টেট এমনই একটা বিষয়। তো ডিপ স্টেটটা হলো যে, দেখুন, আমাদের ভারতবর্ষের ডিপ স্টেটটা বেশ জটিল এই কারণে, কারণ ডিপ স্টেটের যারা প্রতিনিধি, মানে অ্যাকচুয়ালি ডিপ স্টেটে যারা আছে তারা সবাই মূল ডিপ স্টেটের প্রতিনিধি। আচ্ছা, মূল ডিপ স্টেটটা হলো একটা ইন্টারন্যাশনাল ডিপ স্টেট, যেটা কোনো রাষ্ট্র মানে কোনো এটার কোনো সীমারেখা এভাবে করে টানা নেই যে আচ্ছা। এটা একটা রাষ্ট্র, ভার্চুয়াল রাষ্ট্র। কিন্তু আপনি একটা কথা বললেন, আমি আপনার কথা থেকে একটা তথ্য তুলে নিতে চাইছি। আমার মনে হলো আপনি যেটা বললেন যে একটা আন্তর্জাতিক স্ট্রাকচার তাদের মধ্যে রয়েছে, তার মধ্যে বেশ কিছু দেশ, বেশ কিছু সংগঠন, বেশ কিছু সংস্থা, হয়তো বা ক্যাপিটালিস্ট বেশ কিছু সংস্থা, হয়তো বা কমিউনিজমের বেশ কিছু ইনফ্লুয়েন্স, এবং হয়তো তার সঙ্গে আর্মারি জড়িত রয়েছে, তার সঙ্গে বিভিন্ন দেশের কূটনৈতিক সম্পর্ক জড়িত রয়েছে। এই যে ফ্যাক্টর গুলো, এটা কি কোন রকম আপনি কোনো স্ট্রাকচারে বা কোন রকম চার্টে কি আনতে পেরেছেন? হ্যাঁ, আমি এটা নিয়ে কিছু রিসার্চ করেছি, কিছু পড়াশোনা করেছি, বিভিন্ন ভাবে করে তাদের তথ্যগুলো বের করার চেষ্টা করেছি। প্রথমে একটু ভারতের ডিপ স্টেটটা বুঝিনি, পাকিস্তানটা বোঝা গেল খুব সহজেই, যে কেউ বুঝতে পারে যে আইএসআই আর আর্মি। কিন্তু ভারতের ডিপ স্টেটটা বোঝার পরে তারপরে আমি আন্তর্জাতিক, মানে অ্যাকচুয়ালি ডিপ স্টেটের যে মাদার বডি সেটার ব্যাপারে যাব। এবার ভারতের ডিপ স্টেটটা বা বিভিন্ন দেশের যে ডিপ স্টেট, তারা আলটিমেটলি সবকটা ডিপ স্টেট মিলিয়ে টোটাল ডিপ স্টেটের একটা হয়ে কাজ করে। ভারতের ডিপ স্টেটটা বোঝা বেশ কঠিন। এটা হলো যে আমাদের যে সরকারি কর্মচারী আছে যারা বিভিন্ন সেক্টরে, তারা সরকারি অফিসে কাজ করে, বড় বড় পজিশনে, যে সমস্ত পজিশন থেকে কিছু সিদ্ধান্ত নেওয়া যায়, যার প্রভাব আছে, এই সমস্ত সরকারি কর্মচারী, আইএস অফিসার, পুলিশ, কিছু পলিটিশিয়ান, কিছু লেখক, পাবলিশার, ফিল্ম ডাইরেক্টরস, বুদ্ধিজীবী, বিভিন্ন ইউনিভার্সিটির অধ্যক্ষ, অধ্যাপক, উপাচার্য, বিভিন্ন। তো এরা সবাই, এদের যে একটা আছে, তো এদের মধ্যে থেকে বেশ কিছু সংখ্যক, ইভেন ফিল্ম ইন্ডাস্ট্রির, এরা অনেকেই ডিপ স্টেটের অংশ, ডিপ স্টেটের প্রতিনিধি। এরা ডিপ স্টেট থেকে অনেকে মাসোহারা পায়, এরা ডিপ স্টেট থেকে অনেক সাহায্য সুবিধা পায়, অনেক সময় অনেক অ্যাওয়ার্ড পায়। তো এরা সবাই ডিপ স্টেটের প্রতিনিধি। এবার এদের মধ্যে একদল আছে যারা জানে যে তার ডিপ স্টেটের প্রতিনিধি হয়েই কাজ করছে, তারা জানে যে আমি ডিপ স্টেটের, তারা না জেনে কাজ করছে, তারা জানেই না যে তারা কখন পাপেট হয়ে গেছে ডিপ স্টেটের হাতে। কিছু হয়তো কিছু অ্যাওয়ার্ডের জন্য বা কিছু সম্মানের জন্য হয়তো বুঝতেই পারছে না যে আমাকে একটা সম্মান দেওয়া হলো, হয়তো আমি পাচ্ছিলাম একটা সম্মান পেয়ে গেলাম, কিন্তু সে জানেই না যে এর বিনিময় তার আনুগত্যটা চলে গেল ডিপ স্টেটের কাছে। ডিপ স্টেট তাকে দিয়ে অনেক কিছু করিয়ে নিচ্ছে, অনেক বক্তব্য তাকে দিয়ে পেশ করিয়ে দিচ্ছে। তো ডিপ স্টেট এইভাবে কাজ করে। তারা অনেকে জানে যে তারা ডিপ স্টেটের কাজ করছে, তারা অনেকে জানেই না যে সেই ডিপ স্টেটের কাজ করছে, কিছু হয়তো তাকে দিয়ে বলানো হলো। তো এরকম আছে, এরকম অনেক নোবেল লরিয়েট থেকে শুরু করে অনেক অভিনেতা অভিনেত্রী, অনেক লেখক বুদ্ধিজীবী, কখনো কেউ বুকার পুরস্কার পেল কোনো বই লিখে, একটা বই, মানে ওয়ান বুক ওয়ান্ডার, একটা বই বিশ্ববিখ্যাত, একটা বইয়ে, তারপরে সে একটা ফিগার হয়ে গেল। এবার সে কিছু বললে সেটা ম্যাটার করে, সে
সে যদি বুকারটা না পেতো বা ওই পুরস্কারটা না পেতো, তাহলে তার কথা কেউ চিনতো না, জানতো না, কেউ জানতো না। কিংবা ব্যাপারটা আমার ধারণা তাকে ওটা সদ্য উদাহরণ হাতের কাছে রয়েছে, রাবিশ কুমার নামের একজন সাংবাদিক আছেন। এই ভদ্রলোক ভারত বিরোধী কথাবার্তা দীর্ঘদিন ধরে পড়ে আসছেন। তাকে হঠাৎ করে তাকে একটা বড় পুরস্কার দিয়ে দেওয়া হলো ম্যাগসাইসে। এই যে ম্যাগসাইসাই দিয়ে দেওয়া হলো, ম্যাগসাইসাই পুরস্কারটা আমরা জানি যে এটা সম্পূর্ণ লবি, বেশ কিছু লবি ফ্যাক্টর কাজ করে এবং তারপরে পুরস্কারটা দেওয়া হয়, এবং যে ব্যক্তিকে দেওয়া হয়, এখন যেহেতু আমরা শব্দটা, সুব্রত বাবু, আমরা শুনছি যে ডিপ স্টেট ডিপ স্টেট ডিপ স্টেট, তাই এখন আমরা জানতে পারছি যে এই ম্যাগসাইসাই পুরস্কারটা পাওয়ার নেপথ্যে কিন্তু ডিপ স্টেট। একদম তাদের সিদ্ধান্ত যে রবিশ কুমারকে দিয়ে ওকে একটা ফ্যাক্ট ফিগার করে দাও, একদম, কিন্তু দেশের মানুষ তাকে প্রত্যাখ্যান করলো। অর্থাৎ ডিপ স্টেট ফেইলও করে, হ্যাঁ করে করে বহু ক্ষেত্রে ফেইলও করে। ডিপ স্টেটের যে কাজগুলো একটা প্রসেস, একটা এক্সপেরিমেন্টাল প্রসেস, এবং সেই এক্সপেরিমেন্টাল প্রসেসগুলোতে কখনো ট্রায়াল অ্যান্ড এরর মেথডে চলে। বেশিরভাগ সময় সাকসেস পায়, অনেক সময় সাকসেস পায় না, আবার এরা স্ট্র্যাটেজি চেঞ্জ করে। ব্যাপারটা হলো যে ডিপ স্টেট যে সবসময় যে খুব ক্ষতিকর জিনিস সব রাষ্ট্রের জন্য এটা নয়, আবার যে খুব ভালো জিনিস তাও নয়। অ্যাকচুয়ালি ডিপ স্টেট যে কাজ করে, তাদের যে ফিলোসফিটা, তারা নিজেদের স্বার্থটা বোঝে। এই স্বার্থটা কখনো ভারতের সঙ্গে সমান্তরাল হতে পারে, যে ডিপ স্টেট যেটা চাইছে ভারত ওটা চাইছে, তাহলে সেটা এগোতে পারে। কিন্তু ভারত অন্য কিছু চাইছে, ডিপ স্টেট একটা অন্য লেভেল, অন্য দিকে চাইছে, তাহলে ক্ল্যাশ। তো ডিপ স্টেট সবসময় যে মানে কোনো দেশের বিরুদ্ধে গিয়ে মানে ওরা মানে কোনো দেশকে উদ্দেশ্যমূলকভাবে বরবাদ করে দেব, এটা উদ্দেশ্য না। ডিপ স্টেটে যারা যারা আছে, কারা কারা আছে এটা পরে বলছি, যারা যারা আছে তাদের নিজেদের শ্রীবৃদ্ধির জন্য যদি কোনো দেশকে তুলে ধরতে হয়, তাহলে সেই দেশকে তুলে ধরবো আগামী 50 বছর ধরে। তাকে এমন ভাব করে দেখাবো যে হাওয়া ফুলিয়ে একটা কাগজে বাক্যে বাঘ বানিয়ে দেবো, বিড়ালকে বাঘ বানিয়ে দেবো। পাকিস্তানকে ভারতের সমকক্ষ বানিয়ে দেওয়া হয়েছে, ইন্ডিয়া ইকুইভ্যালেন্ট পাকিস্তান, এমন একটা ভাব করে রাখা হয়েছিল গত 40 বছর ধরে। আবার যদি মনে হয় যে এটা আমার এখন কাজে লাগবে না, এখন আমাকে একে তুলতে হবে, তাকে তুলে ধরবে। তো সবসময় যে ব্যাপারটা বেনিফিশিয়ারিরা নিজেদের স্বার্থে চলে পুরোপুরি। এখানে একটা ফিল্মের সংলাপ আপনাকে একটু মনে করাতে চাইছি। তাহলে ডিপ স্টেট কি সেই জিনিসটা যে কাশ্মীর ফাইলস ছবিতে আমরা যে ডায়ালগটা শুনেছিলাম, যে সরকার ভালা হি উনকা হো, সিস্টেম তো হামারাই চলতা হ্যায় না। অর্থাৎ সরকার গঠন করেছে অন্য কেউ একজন, কিন্তু সিস্টেমে আমরা বসে আছি। একদম, এই যে আমরা বসে আছি, এরাই তো ডিপ স্টেট। আমি আপনার কাছে একটা ছক প্রত্যাশা করছি, যে ডিপ স্টেটের যে ছকটা আপনি বানিয়েছেন সেই ছকটা একটু দেখতে চাইছি। তো ডিপ স্টেটের ছকটা আপনাকে আমি দেখাতে বলবো। নিশ্চয়ই, এটা আপনি ছকটা একটু ব্যাখ্যা করুন। যেটা বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা পিরামিড স্ট্রাকচারের কিছু, তো এটাকে একটু যদি ব্যাখ্যা করেন। দেখুন, ডিপ স্টেটের যে এই যে ছকটা আছে, এই যে চার্টটা আছে, এটা একটা ট্রায়াঙ্গেল পিরামিড টাইপের। এর একদম উপর লেভেলে, একদম উপরের পজিশনে বসে আছে গ্লোবাল এলিটস, যারা সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী কিছু পরিবার, কিছু ব্যক্তি, তারা একদম গ্লোবাল এলিটস। এর পরের লেভেলটাতে এরা ব্যবহার করছে ইন্টেলিজেন্স এজেন্সিদের, এবং তাদের ইন্টেলিজেন্সকে এরা কাজে লাগাচ্ছে বিভিন্ন খবরাখবর নেওয়া, কোথাও কোনো সরকারকে তোলা বা ফেলা, এরা সেই কাজটা করছে ইন্টেলিজেন্স এজেন্সির মাধ্যমে। তারপরের লেভেলে আছে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। এখানে হলো মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স মানে এই যে যুদ্ধাস্ত্রগুলো তৈরি হয়, বানানো হয়, তার তো একটা বাজার দরকার। আমি শুধু বানালাম, যদি বাজার না পেলাম, তাহলে তো এটা কোনো অর্থ রইল না। তাহলে যুদ্ধের অস্ত্র কখন বিক্রি হতে পারে? যুদ্ধ লাগলে তবেই না। যে শান্তিকালে তো যুদ্ধের অস্ত্র বিক্রি হবে না। তখন তো আর ফাইটার জেট, 100টা ফাইটার জেট, অতগুলো বিমান, অতগুলো লঞ্চার, রকেট লঞ্চার, এগুলো লাগছে না। তো এগুলো $1,000,000,000 ব্যবসা, এগুলো কোনো $1,000,000,000,000 ব্যবসা।
এটা দু চারটে একটা দুটো অর্ডার হয় না। তো এটার জন্য বাজারটা তৈরি করতে হয়, সেই বাজারটাই তৈরি করে ডিপ স্টেট। বেশ। এরপর আছে গভর্নমেন্ট ইনস্টিটিউশন, বিভিন্ন গভর্নমেন্ট ইনস্টিটিউশনে এদের প্রতিনিধি, যে কথা আপনি একটু আগে বললাম, তারা বুদ্ধিজীবী লেখক হতে পারে, তারা রাইটার, পাবলিশার, তারা বিভিন্ন আইএস অফিসার হতে পারে। কে কোথায় বসে আছে, সেনার মধ্যে অন্য দেশের লোক বসে থাকে না, নিজেদের মানে নিজেদের দেশেরই লোক সেনাতে ঢুকে গিয়ে তথ্য পাচার করে দিচ্ছে না, তাহলে এরা কারা? সেই ডিপ স্টেট। তো এছাড়া ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের মধ্যে আছে যারা বিভিন্ন বড় বড় ব্যাংকের উচ্চ পদে এরা বিভিন্ন রকম পলিসি মেকিং করে। এই পলিসি মেকিং এর জায়গাতে ডিপ স্টেটের লোক বসানো আছে, তারা ভারতীয়। ভারতের ক্ষেত্রে হয়তো তারা ভারতীয়, বিদেশ থেকে কেউ আসছে না, কিন্তু কাজ করছে ডিপ স্টেটের হয়ে। এরপরে আছে বিভিন্ন মিডিয়া হাউস, বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক। মিডিয়া হাউসে দেখবেন, আপনি বুঝতে পারবেন যখন কোনো মিডিয়ার খবর আপনি পাচ্ছেন যে এই কেসে, যেমন আসিফা কেসে সারা ভারতব্যাপী আন্দোলন হলো, হাতরসের কেসেও সারা ভারতব্যাপী আন্দোলন হলো। আবার ঠিক একই রকম ভাবে পশ্চিমবঙ্গের কামধেনু নিয়ে কোনো খবর নেই। রিসেন্টলি সন্দেশখালী, কোনো খবর নেই, দু একটা চ্যানেল বাদ দিলে সারা ভারতবর্ষে সেভাবে কোনো খবরই হয়নি। কেন হয় না? ঘটনা তো একই, কাছাকাছি একই রকম, তাহলে ভিন্ন ক্ষেত্রে ভিন্ন রকম কেন হচ্ছে? যখন কেসটা একই রকম, একই বিষয়, তা একই রকম ভাবে রিয়াকশন কেন আসছে না? তার মানে কোথাও ডিপ স্টেট এইটাকে হাইলাইট করো, এইটাকে করো না, এটাকে করলে অসুবিধে আছে। আমি একবার এখানে একটা তথ্য একটু ইনপুট করতে চাই বন্ধুদের জন্য। যখন আপনারা এই চার্টটা দেখতে দেখতে আরো দুটো চার্ট আছে, বিজনেস ইন্টারেস্টের একটা চার্ট আছে, সেই ব্যাখ্যা দুটো দিয়ে দিন, আমি তারপরে এটা একটু ইনপুট। এই মিডিয়া এবং থিঙ্ক ট্যাঙ্কের পরে একটা লেভেল, সেটা হচ্ছে বিজনেস ইন্টারেস্ট। যে সমস্ত ব্যবসায়ী শিল্পপতিদের কিছু বিজনেস ইন্টারেস্ট আছে, যেটা করতে গেলে বড় বড় জায়গায় নেক্সাস প্রয়োজন, কিছু ক্ষমতাবান প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ প্রয়োজন, নাহলে সে কাজটা করতে পারবে না, তারাও ডিপ স্টেটের পার্ট। আচ্ছা। তারপরে আছে কি স্পেশাল ইন্টারেস্ট, কিছু গ্রুপ আছে যাদের নিজস্ব কিছু ব্যক্তি স্বার্থ বা গোষ্ঠী স্বার্থ, যে আমার এই গোষ্ঠীটা, আমরা এই যে কাস্টের কিছু কাজ আমরা করতে চাই, শুধু আমাদের কাস্টের জন্যই হবে, অন্য কাস্টের জন্য নয়। তো আমরা সেই ক্ষেত্রে এরকম কিছু আছে যে যারা এটা ভাবে যে আমার সম্প্রদায়টাই কিছু বেনিফিট পাক, সেটা যে কোনো, সেটা ধর্মীয় সম্প্রদায় হতে পারে, সেটা কোনো জাতিগত সম্প্রদায় হতে পারে, সেটা এরকম অনেক সম্প্রদায় হতে পারে, সম্প্রদায়ের অনেক রকম আছে। তো তারাও ডিপ স্টেটের হয়ে কাজ করে, কারণ সরকারকে নাড়াতে হবে, সরকারকে ফেলে দিতে হবে দরকার পড়লে, তবেই আমি বেনিফিটটা পাবো। তো এরা যেমন আছে, এখন সবার শেষে জেনারেল পাবলিক, যারা কিছুই জানে না কি থেকে কি হয়ে গেল, কেন ডোনাল্ড ট্রাম্প জিতলো না, কেন ওখানে বাইডেন চলে আসলো, কেন মোদি আসার কথা ছিল 400 পার করে, কেন মোদি 240, 260, 300 হচ্ছে না, এরকম কেন হয়ে গেল হঠাৎ করে? যখন চারিদিকে হাওয়া, মোদি সরকার আসছে 400 পার, অ্যাটলিস্ট 400 না হলেও 350 তো হবেই, সেখানে প্রায় 80 থেকে 100টা সিট কম, কি করে হলো? সবাই বলছে যখন আসছে সবাই ভোট দিচ্ছে, তাহলে কি করে হলো না? এটা সাধারণ পাবলিক এর বেশি সে ভাবতেই পারছে না যে কেন হলো, সে তার কাছে সেই খবরটাই নেই। ঠিক তাই, খবরের সোর্সটা তো ওই আপনি বললেন যে মিডিয়া, তো চেপে যাচ্ছে। ঠিক যেরকম ভাবে, মানে আমি একটু আগে যে ইনপুটটা দিতে চাইছিলাম সেটা হচ্ছে যে এইবারের 24 সালের লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের তরফ থেকে এবং সমাজবাদী পার্টির তরফ থেকে উত্তরপ্রদেশ সহ গোটা ভারতবর্ষ জুড়েই একটা প্রচার করা হয়েছিল যে আপনি আমাদের ভোট দিন, আপনার ব্যাংকে প্রতি মাসে, মানে বছরে 1 লক্ষ টাকা আপনি পাবেন, খাটাখাট করে টাকাটা ঢুকে। এবং এই খাটাখাট এই কথাটা রাহুল গান্ধীর মুখে রীতিমতো চতুর্দিকে বলা হচ্ছিল। কিন্তু মজার ব্যাপার হলো যে মুহূর্তে দেখা গেল যে তারা সরকার তৈরি করতে পারবে না, এরকম জায়গায় চলে গেল, তখন বলা হলো আমরা তো সরকারে আসিনি, আমরা কি করে টাকাটা দেবো, কেনই বা টাকাটা দেবো? তো প্রশ্নটা এইখানটাতে যে 60 লক্ষ কোটি টাকা প্রতি বছরে প্রয়োজন হতো যদি এই স্কিমটা চালু রাখতে হতো, যদি ফুটো ইন্ডিয়া জোট ক্ষমতাতে আসতো, তাহলে, মানে আমি এটা তথাগত রায়ের ভাষা ধার করে বললাম, উনি বলেন আই ফুল স্টপ এন ফুল স্টপ, তো উনি বলেন ফুটো ইন্ডিয়া, আমি ওনাকে কোট করেই বলছি। ফুটো ইন্ডিয়া জোট যদি ক্ষমতায় আসতো তাহলে বছরে 60 লক্ষ কোটি টাকা দিতে হতো।
এখানে আপনি দেখুন দুটো ব্যাপার কাজ করেছে। ষষ্ঠ দফায় যখন নির্বাচন হয়ে গেল, ষষ্ঠ দফাতে 7 দফায় ভোট হয়েছে, তখন একটি রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন, যদি ক্ষমতায় আসি আমি বাইরে থেকে সমর্থন করব, আমি কিন্তু ক্ষমতায় অংশ নেব না। আপনাকে মনে করাতে চাই, কারণ আমি কোনো দায়িত্ব নেব না, ক্ষমতা আসতে গেলে তো সব একটু আপনি ব্যাখ্যা করেন, ক্রেডিটটাও নিতে হবে, ডিসক্রেডিটও নিতে হবে। আমি ডিসক্রেডিটটা নিতে চাইছি না বলে ক্ষমতা আসতে চাইছি না। ঠিক তার কয়েকদিন পরেই চৌঠা জুন তো রেজাল্ট বেরোলো, ফলাফল বেরোলো। তার দু একদিন আগে রাহুল গান্ধীও বলে বসলেন যে আমরা কিন্তু ক্ষমতায় এলে বাইরে থেকে আমি দায়িত্বটা নেব। এবং তখন উনি কিন্তু আর প্রধানমন্ত্রী হতে চাইছেন না, তখন চাইছেন যে কেউ একজন বসুক। কারণটা কি বছরে 60 লক্ষ কোটি টাকায় যে মহিলাদের দিতে হবে, ওই টাকাটা দেবো কোথা থেকে? কমিটমেন্ট করে ফেলেছি। আমাকে ডিপ স্টেট বলেছে যে তুমি কমিটমেন্টটা করো, করে ভোটটায় যেত, কিন্তু ভোটে দেখা গেল যে ফলাফল নিম্নচাপ হয়ে গেল, কিছু একটা কারণে হলো, কিছু একটা ইকুয়েশন হলো, সরকার তৈরি হলো, সবকিছু হলো, এবং নীতিশ কুমার বারবার মোদীকে বললেন যে আপনি তাড়াতাড়ি সরকার তৈরি করুন, তাড়াতাড়ি শপথ নিন। কেন? তিনি জানতেন খুব ভালো করে যে এই ডিপ স্টেট ফাংশনারিরা কাজ করছে। নীতিশ কুমারও তার বাইরে নয়, একদমই নয়, অবশ্যই বাইরে কেউ নয়। তিনি এখন ঢুকেছেন বটে, তার মানে এই নয় যে ডিপ স্টেটের সঙ্গে তার সম্পর্ক শেষ হয়ে গেছে। এই যে ফ্যাক্টরগুলো বোঝার জন্য মানুষকে তো তথ্যটা দিয়ে সহায়তা করবে যে তার নাম হচ্ছে মিডিয়া। সেই মিডিয়াটা যে পুরোটাই একটা বড় অংশই এই ডিপ স্টেটের প্রতিনিধি, অর্থাৎ ডিপ স্টেট তাদেরকে ইউজ করছে। তাদের কোম্পানিতে ডিপ স্টেটের যারা আছে, যারা মেইন ব্রেন, যারা মাথা, তাদের ইনভেস্টমেন্ট আছে, প্রচুর ইনভেস্টমেন্ট আছে। মিডিয়া হাউসে এত পয়সা, এত টাকা ঢেলে রেখেছে যে সেখান থেকে কিছু করার নেই। একটা মিডিয়া হাউসে প্রচুর খরচা। আর যাই হোক, এটা আপনাকে নিশ্চয়ই বলে বোঝাতে হবে না যে একটা মিডিয়া হাউস, একটা স্টুডিও, একটা ন্যূনতম চালাতে কি খরচা আছে। তো ওরকম একটা জাইগান্টিক মিডিয়া হাউস, যাকে বিভিন্ন জায়গা থেকে সারা পৃথিবী জুড়ে খবরগুলো সংগ্রহ করতে হয়, তাকে ম্যান পাওয়ার রাখতে হয়, সাংবাদিক রাখতে হয়, তারপর অত বড় তার একটা ইনফ্রাস্ট্রাকচার চালাতে হয়, তার ডেইলি যে খরচা, এটা সাধারণ ওই কটা অ্যাড দিয়ে আসে না, কোনোভাবেই সম্ভব। তাহলে 5 টাকা করে খবরের কাগজ বিক্রি করে কখনো সম্ভব 150-200 খবরের কাগজে সাংবাদিক পোষা যায় না, কখনো সম্ভব না। এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে যখনই কোনো একটা মিডিয়া মানে কি, আমরা জানি যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সংবাদ মাধ্যম। সেই সংবাদ মাধ্যম যেখানে সম্পূর্ণভাবে কোনো একটা বাইনারিতে ঢুকে যায়, বা কোনো একটা বিশেষ সেগমেন্টে তাদের যদি একটা টার্গেট থাকে যে আমরা এর বাইরে বেরোবো না, এই খবরটা করবো না। একটু আগে আপনি উদাহরণ বললেন যে সিলেক্টিভ আপনার প্রতিবাদ হচ্ছে, সিলেক্টিভ। কিরকম? দিল্লিতে যখন কৃষি বিলের বিরুদ্ধে আন্দোলন চলছে, তখন দেখা যাচ্ছে মার্সিডিজ বেঞ্চ থেকে শুরু করে দামি দামি গাড়ি নিয়ে কৃষকরা এসে ভালো ভালো খাবার খেয়ে দিনের পর দিন তারা ওই পরিস্থিতিতে তারা কিন্তু আন্দোলন করছে। কি করে সম্ভব? সেই টাকাটা আসছে কোথা থেকে? একটা কৃষক আন্দোলন যেখানে শুধুমাত্র একটা পার্টিকুলার কমিউনিটি, পুরো কৃষক সমাজও নয়, পার্টিকুলার একটা স্টেট, পাঞ্জাব স্টেট আর হরিয়ানার কিছু অংশ, এই দুটো স্টেটের কিছু কৃষক মিলে এটা কাজটা করছে। তারা একটা বছর কি করে মাঠে না গিয়ে, খেতে না গিয়ে, চাষ না করে কি করে তারা তাদের ফ্যামিলি প্রতিপালন করছে ওই রাস্তায় বসে থেকে। এবং সবচেয়ে মজার কথা, তাদের ছেলেপেলেরা, পাঞ্জাবের কৃষকের ছেলেপেলেরা বেশিরভাগই কানাডাতে এস্টাবলিশড, হয় কানাডায় পড়তে গেছে, বা কানাডাতে তারা সেটেল, বা লন্ডনে সেটেল। তাহলে এই একটা এরা যে এই যে ল্যাভিশ লাইফ লিড করছে, এদের অনেক ট্র্যাক্টর, হেক্টরের জমি, কোনো বিঘাতে জমি নয়, কাঠায় জমি নয়, হেক্টরে জমিতে এরা চাষ করাচ্ছে, বাংলা থেকে কৃষক তুলে নিয়ে তাদেরকে কর্মচারী বানিয়ে কাজ করছে। তারাই কাজ করছে, তারা শুধু দেখছে, ইনভেস্ট করে বসে আছে, তারা কৃষি আন্দোলন চালাচ্ছে। এবং পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই আন্দোলনের গতি প্রকৃতি, আন্দোলনের প্যাটার্ন, আন্দোলনের লোকজন, এই দেখে থেকে স্পষ্ট বোঝা যায় যে এর নেপথ্যে অর্থায়ন না থাকলে,
অর্থাৎ কেউ না কেউ পাম্পিং মানি একটা কোনো কেউ না থাকলে এটা অবাস্তব পরিকল্পনা। একদম তাই। সেটাই আমরা দেখতে পেয়েছি। এবং শেষ পর্যন্ত কি হলো, যেটা দেশের কৃষকদের স্বার্থে যে কৃষি বিলটা আনা হলো, সেই কৃষি বিলটাকে আবার বাধ্য করা হলো, আবার রোল ব্যাক করতে। নাহলে একটা সরকারকে কতটা মানে এখানেই ফাংশনারি, ডিপ স্টেট ফাংশনারিটা একটা উদাহরণ পরিষ্কার বোঝা গেল। আচ্ছা, কাশ্মীর ফাইল ছবিটার কথাটা আমরা বললাম, আপনার কাছে আরো চার্ট আছে সুব্রত বাবু, ওর পরবর্তী চার্টটা কি? এরপরের চার্টটা তাহলে এরপরের চার্টটা একটু দেখানো হোক, আমি একটু দেখাতে বলছি চার্টটাকে। চার্টটা এখন সবাই দেখতে পাচ্ছেন, এবার আপনি চার্টটা একটু ব্যাখ্যা করুন। দেখুন, ডিপ স্টেটের যে হায়ারার্কিটা আছে, ডিপ স্টেটের যে পিরামিড, এখানে একটা নিয়ন্ত্রক সংস্থা বা একটা নিয়ন্ত্রক মাথা আছে যে নিয়ন্ত্রণ করে, যারা নিয়ন্ত্রণ করে, তারপরে তার লেভেল আছে, সেই লেভেলের একদম নিচের স্তরে সাধারণ মানুষ, আর ডিপ স্টেটের একদম উপরের স্তরে একদম সেটা হলো কি বলতে পারেন যে ওয়ার্ল্ড মনার্ক এবং ক্রাউন কাউন্সিল। এবার ওয়ার্ল্ড মনার্ক ক্রাউন কাউন্সিল বিশ্বকে যারা নিয়ন্ত্রণ করে, মুকুট মাথায় পরে নিয়ন্ত্রণ করছে, অর্থনীতি থেকে শুরু করে যুদ্ধনীতি পর্যন্ত, এই ক্রাউন কাউন্সিল হচ্ছে তারা। এই ক্রাউন কাউন্সিলে আছে সম্ভবত 12-13টা, 12-13টা পরিবার, তাই তো? কারা রয়েছে এখানে? এখন বিশ্বের সব থেকে শক্তিশালী বিজনেস ফ্যামিলি, যেমন রথস্টাইল্ড ফ্যামিলি, নাম শুনে থাকবেন, অমর্ত্য সেনের শ্বশুর বাড়ি। বিশ্বের সব থেকে শক্তিশালী বিজনেস ফ্যামিলি যেমন রথস্টাইল্ড ফ্যামিলি, অমর্ত্য সেনের শ্বশুর বাড়ি, তেমনি আছে রকফেলার ফ্যামিলি, ব্ল্যাক রক ফ্যামিলি, ইংলিশ রয়্যাল ফ্যামিলি, এছাড়া আছে ফোর্ড ফ্যামিলি, কার্নেগি ফ্যামিলি, এরকম আরো অনেকগুলো ফ্যামিলি আছে যেটা মানে ডিপ স্টেটের এরা পার্ট। যেমন ধরুন খুব বড় মাপের, এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, আপনার স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন যে নামগুলো সুব্রত বাবু। এবার আমি আরেকটি চার্ট বলবো চালাতে, যে 13টা পরিবার মানে এরা বিজনেস ফ্যামিলি, জাইগান্টিক বিজনেস ফ্যামিলি, হিউজ, মানে কতটা বড় এটা ধারণার বাইরে। এদের ক্ষমতা এবং এদের মানে অর্থ সম্পদ, এদের নেটওয়ার্ক, তার মধ্যে বললাম ফ্রিম্যান ফ্যামিলি, রাসেল ফ্যামিলি, রেনল্ডস ফ্যামিলি, ওনাসিস ফ্যামিলি, বান্ডি, রকফেলার ফ্যামিলি, অ্যাস্টর ফ্যামিলি, কলিন্স ফ্যামিলি, কেনেডি ফ্যামিলি, লি ফ্যামিলি, ভ্যান ডিউন ফ্যামিলি, ডুপয়েন্ট ফ্যামিলি, রথস্টাইল্ড ফ্যামিলি, অমর্ত্য সেনের শ্বশুর বাড়ি, যে শ্বশুর বাড়ি নোবেল। ডিপ স্টেট সম্পর্কে একটা ধারণা পেতে আজকে অনুষ্ঠানটাতে আমরা এই বিশেষ বিভাগটাই শুরু হলো আজকে সুব্রত বাবুর সঙ্গে। সুব্রত বাবুকে আমরা আগামীতেও পাবো। যেটা দিয়ে আমি শেষ করতে চাইছি আজকে, যে উনি বললেন যে রথস্টাইল্ড পরিবারের মেয়ে এমা রথস্টাইল্ডকে অমর্ত্য সেন জীবনের তৃতীয় বিবাহটা সম্ভবত করেছেন বেশ কয়েক বছর আগে, এবং তার পরেই তিনি অর্থনীতিতে নোবেল পান, যেটা নোবেল নেই, ওটা হচ্ছে সোভরেন বেসিক প্রাইজ, সেটাকে নোবেল প্ল্যাটফর্মে দেওয়া হয়, নোবেলের স্মৃতিতে দেওয়া হয়, নোবেলের স্মৃতিতে। নোবেল যেগুলো করে গেছিলেন তার মধ্যে এটা পড়ে না, লেটস নট টক অ্যাবাউট ইট, এটা সবাই জানে। এটা নোবেলের স্মৃতিতে, মানে নোবেলের স্মৃতিতে, নট নোবেল পুরস্কার। মানে নোবেলের যা উইল করে দিয়ে গেছে আলফ্রেড নোবেল, যে একটা উইল করে দিয়ে গেছে, সেই উইলের না, সেটা অর্থনীতি সাবজেক্টেই নেই, এটা আলাদা করে সুইস ব্যাংক, ব্যাংক, সেই ব্যাংকের তরফ থেকে, সেই ব্যাংকের ফান্ড থেকে দেওয়া হয়। আর নোবেলের পুরস্কারটা কিন্তু আলফ্রেড নোবেল এর ফান্ড থেকে আসে, দুটো আলাদা ফান্ড, আলাদা প্ল্যাটফর্ম, একদিনে দেওয়া হয় না, মঞ্চটাও আলাদা, মানে ওই মঞ্চে দেওয়া হয় না। সেটাকে 700 লক্ষ বার প্রচার করা হলো যেটাকে নোবেল পুরস্কার। উনি অর্থনীতিতে নোবেল পেলেন না, উনি স্বীকার করেছেন, উনি বলেন না, ওনাকে বলার পরে উনি নিজে বলেছেন অনেক, কিন্তু তারপরে মিডিয়া তাকে বলে যাচ্ছে, জানি না এর পেছনে কি অভিশন দিয়ে আছে, সবসময় বলে গেছে। এবারে আপনি অমর্ত্য সেনের প্রসঙ্গটা তুললেন, তো সেইখানে এসেই আমরা শেষ করি আজকের এপিসোডটা। এই জন্য বলতে চাইছি, ডিপ স্টেটের উদাহরণ, একদম ব্যক্তি উদাহরণ যদি দেখতে চান, তাহলে এই যে নামটি ভদ্রলোক করলেন অমর্ত্য সেন, সেটা হচ্ছে তাই। কারণ কি, আমার ব্যাখ্যাটা, আমি খুব স্বল্প বুদ্ধির মানুষ, আমি আমার ব্যাখ্যাটা বলি। আমি লক্ষ্য করেছি যে
নালন্দা বিশ্ববিদ্যালয় একসময় ওনাকে চালানোর জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। হ্যাঁ, উনি কি কি করেছিলেন না করেছিলেন অত বিশদে আমি যাচ্ছি না, শুধু এইটুকু বলতে পারি নালন্দা বিশ্ববিদ্যালয়টাকে উনি চালাননি। হুম। উনি যেটা করেছিলেন সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রীর কন্যা এবং তার কন্যার বান্ধবীরা তাদেরকে চাকরি দিয়েছিলেন। নিজে বোধহয় সম্ভবত 31 বার বা 33 বার বিদেশ আমেরিকা গেছেন, এসছেন সেই ফার্স্ট খরচটা। ক্লাসে, এবং প্রত্যেকটা ফেয়ার বহন করেছে বহন ভারত সরকার। এর বাইরেও বিপুল পরিমাণ অর্থও তিনি পেয়েছেন। এই কথা আমরা জানতে পারি আমাদের রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের মাধ্যমে, নইলে আমরা জানতেও পারতাম জানতে না এটা। পারতাম না। এবারে মজাটা কি হলো, উনি প্রথম লেখেন প্রধানমন্ত্রীকে। এরপর তিনি অতি সম্প্রতি, মানে আজকের অনুষ্ঠানের শেষ কথা, অতি সম্প্রতি তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন, তাতে বলেছেন নালন্দা বিশ্ববিদ্যালয়ে হিন্দুত্ব শেখানো হচ্ছে। হুম, এটা আমার খুব খটকা লেগেছে সুব্রত বাবু। যে দেশটা হিন্দু প্রধান দেশ, হুম, এখনো প্রায় 67 থেকে 68% আমাদের হিন্দু জনসংখ্যা, হুম। সেই দেশটাতে বসে আপনি সেই দেশটার সম্পর্কে বলবেন সেই দেশের একটা সুপ্রাচীন ঐতিহ্যমণ্ডিত হুম, বিশ্ববিদ্যালয়, হুম। যেটা কিনা বখতিয়ার খিলজি পুড়িয়ে দিয়েছিল, ধ্বংস করেছিল, হত্যা করেছিল। প্রায় 1 মাস ধরে লাইব্রেরিটা পুড়েছিল। 9 মাস ধরে পুড়েছিল হ্যাঁ, 9 মাস ধরে পুড়েছিল। লাইব্রেরিটা। লক্ষ লক্ষ বই পুড়েছিল। হ্যাঁ, লক্ষ লক্ষ পুঁথি পুড়েছিল। সমস্ত জ্ঞান বিজ্ঞান শেষ হয়ে গেছিল। তারপর একটা জাতকে, একটা দেশকে শেষ করে দেওয়া হয়েছিল। সেইটাকে যখন রিএস্টাবলিশ করা হচ্ছে, যখন নরেন্দ্র মোদী আবার সেটাকে খুললেন এবং সেটাকে আগের চেহারায় ফিরিয়ে দেওয়ার চেষ্টা করলেন, তখন এনার বক্তব্য এলো কি না, এটাকে হিন্দুত্বের বিশ্ববিদ্যালয় করা হচ্ছে। এটা অমর্ত্য সেনকে বলানো হচ্ছে। অমর্ত্য সেন এই কথাটা বলছেন, তারও প্রায় 90 এর কাছাকাছি বিকজ হি ইজ পার্ট এন্ড পার্সেল অফ ডিপ স্টেট। সে ডিপ স্টেটে কোথায় আছে আমি আপনাকে পরে বলবো। ডিপ স্টেটের যে পিরামিডটাতে অমর্ত্য সেন কোথায় অবস্থান করছে, বা উনি এবং ওনার মতো এরকম আরো কোথায় কোথায় অবস্থান করছে। ডিপ স্টেটের তো এরা মাথা নন, এটা ডিপ স্টেটের হাত পা, এরা হচ্ছে টুলস। এক্স্যাক্টলি। একটা বড় যন্ত্র চলতে গেলে মানে সবকিছুই লাগে, একটা ছোট নাট বল্টু হয়ে পড়ে। সে নাট বল্টুটা খুলে নিলে যন্ত্রটা কিছুক্ষণের জন্য অকেজও হতে পারে, সেটাকে রিপ্লেস করতে হয়। সুতরাং এই অমর্ত্য সেন বা এইরকম মানুষজন যারা যারা বিরাট সম্মান টম্মান নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তারা ঠিক কতটা সম্মানের সত্যিই দাবিদার, তাই নিয়ে প্রশ্ন এবারে উঠবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুব্রত সাহারায় আমাদের সঙ্গে আজকের এপিসোডে যোগ দেওয়ার জন্য। আগামী এপিসোডে আমরা জানবো কি ডিপ স্টেট সম্পর্কে। আমরা ডিপ স্টেটের টোটাল আমরা যে তাদের যে হায়ারার্কিটা আছে, তার যে লেভেলটা আছে, আরো ডিটেলসে জানবো। প্রত্যেকটা লেভেলে মানে কারা কারা আছে। আমরা আগেরটা দেখলাম যে কোন কোন অর্গানাইজেশন সে লেভেলটা বলে ডিপ স্টেট, মোটামুটি ধারণা পেলাম। এবার এর ভেতরে কারা কারা আছে এবং কিভাবে এটা রান করে এবং এরা কিভাবে পেনিট্রেট করে সাধারণ মানুষের মধ্যে, আরো ডিটেলস আমরা যাব। অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে আগামী এপিসোডে। তার আগে একটা কথা মনে করিয়ে দিতে চাই, আনন্দম টেলিভিশনের সঙ্গে থাকুন, আমাদের সাবস্ক্রাইব করুন এবং করান, অন্যদেরও বলুন। আর সুব্রতর কাছে আমি ঠিক 20 সেকেন্ড সময় চাইছি, 20 সেকেন্ডে যদি আনন্দম টেলিভিশন সম্পর্কে সুব্রত তার মূল্যায়নটা বলেন। আনন্দম টেলিভিশন আমি অনেক দিন ধরে দেখছি, বিশেষ করে লাস্ট 2 মাস ধরে তো একটা রেগুলার আমি ভিউয়ার। সাবস্ক্রাইব করে রেখেছি একটাই কারণে, যে টপিকগুলো নিয়ে আলোচনা হয় একটু আলাদা, সাধারণ মেইন স্ট্রিমে এই ধরনের খবর পাওয়া যায় না। ওই খবরটা পাওয়ার জন্যে, যেটা সাধারণ মেইন স্ট্রিমে পাওয়া যায় না, খবরের কাগজে মেইন স্ট্রিমে আসে না, বিভিন্ন চ্যানেলের মেইন স্ট্রিমে আসে না, সেগুলো আনন্দম টিভিতে পাই। তো আনন্দম চ্যানেলটা এই কারণে সাবস্ক্রাইব করে রেখেছি যে যাতে পুরো ব্যাপারটা জানতে পারি, বুঝতে পারি, নতুন নতুন কিছু জিনিস, অনেক কিছু জানার আছে, বোঝার আছে, নাহলে না জানলে না বুঝলে পিছিয়ে পড়বো। তো তার জন্যই আপনারাও দেখুন এবং অনেক কিছু জানতে পারবেন, অনেক নতুন নতুন খবরের দিগন্ত খুলে যাবে, যেগুলো অন্যান্য চ্যানেল আপনাকে জানাবে না। কারণ বা তারা সেটা হয়তো জনপ্রিয়, তারা হয়তো সেটা জনপ্রিয় চ্যানেল হতে পারে, তারা হয়তো অনেক বড় চ্যানেল হতে পারে, কিন্তু তারা হয়তো সেইটাকে অত গুরুত্ব দেয় না খবরটাকে। তারা মানে মানে যেটা আম জনতা জানতে চায় সেই খবর দেয়, ওই যে জনপ্রিয়তার দিকে দৌড়ায়, ওই যে ডিপ স্টেট ফাংশনারি। কারণ এটা তাদের লাভ নেই এই খবরটা করে, কারণ ডিপ স্টেটের পয়সা এখন ইনভেস্ট করা আছে। ডিপ স্টেট বিরোধী ডিপ স্টেট শব্দটাই উচ্চারণ করতে পারবে না তারা, কিন্তু আমরা বলবো
হ্যাঁ। আগামীতে আবারও দেখা হচ্ছে, সকলে ভালো থাকুন, নমস্কার। নমস্কার।